তো শুরু করা যাক। Wow, my birthday! জাঙ্কুক তার অফিসের ডেস্কের চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে আর তার সামনে বয়ে কুকি আছে তে। জাঙ্কুকের দৃষ্টি একদম শান্ত। জাঙ্কুকের এমন শান্ত দৃষ্টিতে যেন ভয় লাগা আরো বাড়িয়ে দিচ্ছে। জাঙ্কুক এবার তেকে ধমকে সুরে বলে, তোর সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। কেন গিয়েছিলি তুই ওখানে, আর কাকে বলে গিয়েছিলি বলতে? তে কিছু না বলে তার মাথা নিচু করে বসে আছে। তের এমন চুপ করা দেখে জাঙ্কুক আরো বেশি রেগে যায়। জাঙ্কুক এবার চিৎকার করে তেকে বলে, বলতে কথা বলছিস না কেন তুই? জাঙ্কুকের এমন চিৎকার শুনে তে কেঁপে উঠল। এবার তে কাঁপা কাঁপা কণ্ঠে জাঙ্কুককে বলে, আমার বান্ধবীরা জোর করে নিয়ে গেছিল জাঙ্কুক ভাইয়া গুলপাহাড়ির মাঠে, আমি যেতে চাইনি। আই ডোন্ট কেয়ার কে তোকে জোর করলো আর না করলো, কিন্তু তুই ওখানে যাওয়ার আগে একবারও তুই আমার অনুমতি নিছিলি? তে তার মাথা নাড়িয়ে না জানালো। তাহলে তুই ওখানে কোন সাহসে গেলি তে? তে জাঙ্কুকের এমন রাগ দেখে জোরে কান্না করার ভাব মুখে এনে অসহায় চোখে তাকিয়ে জাঙ্কুককে বলে, প্লিজ আজকের মতো আমাকে মাফ করে দিন জাঙ্কুক ভাইয়া, আর কোনোদিনও আমি তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না। মাফ? তুই আমার কাছে মাফ চাচ্ছিস? আচ্ছা যা, এবারের মতো তোকে মাফ করে দিলাম। আর যদি এমন কিছু করতে দেখি তোকে, তাহলে হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখো। আর হ্যাঁ, পড়াশোনাও বন্ধ করে দিব। আচ্ছা, আর এমন কোনোদিনও করব না জাঙ্কুক ভাইয়া। আর হ্যাঁ শোন, আমার পারমিশন ছাড়া বাড়ির বাইরে কোথাও যাবে না। আর বাবা চাচু যাই পারমিশন দেখ না কেন, আই ডোন্ট কেয়ার, বাট আমার পারমিশন ছাড়া স্কুল বাড়ি কোথাও যাওয়া যাবে না। গট ইট? তে জাঙ্কুকের কথা শুনে মাথা নাড়িয়ে হয়ে জানায়। তারপর জাঙ্কুকের দিকে ছোলা ছোলা চোখে তাকিয়ে থাকে। এতে জাঙ্কুক বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে, আমি কি তোকে মেরেছি? তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? ইয়ে মানে জাঙ্কুক ভাইয়া, আমার না একটু ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে, আমি এখন যাই তাহলে। জাঙ্কুক তে চালাকি বুঝতে পারে কিন্তু কিছু বলে না। তারপর তেকে বলে, হ্যাঁ যা না, যে আমাকে উদ্ধার কর। তে এক দৌড়ে সেখান থেকে উঠে চলে যায়। জাঙ্কুক তের সাথে এত রাগারাগি করছিল কেন? তোর চলো শুনে আসি কিছুক্ষণ আগের ঘটনা। ফ্ল্যাশব্যাক। এই আজকে গুলপাহাড়ের মাঠে যাবি? শুনেছি ওখানে আজকে নাকি একটা ম্যাচ হবে। আমি যাব না জিমিন, তোরা যা না, আমি গিয়ে কি করব? তুইও চল না আমাদের সাথে তে, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। তোকে ছাড়া আমার একাকে একদমই ভালো লাগে না। বলে যাস না, বসে থাক, সিম্পল। না না চল না তে প্লিজ। আমি গুলপাহাড়ের মাঠে যাব না। আর তাছাড়া ছেলেদের ফুটবল দেখে আমি কি করব? ওদের চেয়ার আপ করব, আর কিছুই না। চল না তুই আমাদের সঙ্গে। ওখানে তোর ক্রাশ না হওয়া জামাই সুকা ভাই আসবে, তাই তুই যাবি ওকে দেখতে। আমার তো এমন কেউ নেই, তাহলে আমি কেন যাব? আর তাছাড়া জাঙ্কুক ভাইয়া জানতে পারলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। তুই জানা জিমিন, আমি যাব না। আরে জাঙ্কুক ভাইয়া জানতে পারবে না, চল তো তে। তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস তে। তুই তো জানিসই জাঙ্কুক ভাইয়ের কত ছেলেপেলে আছে। এখানে কোনো ছেলে যদি আমাকে চিনে জাঙ্কুক ভাইয়াকে বলে দেয়, তাহলে উনি আমাকে শেষ করে দেবে। জিমিনা জোরাজুরিতে শেষ পর্যন্ত তে চলে যায় তাদের সাথে। তে জাঙ্কুককে বাঘের মতো ভয় পায়, তাই তে তার মাথায় একটা অনা পেঁচিয়ে লুকিয়ে যায় জিমিনের সাথে ফুটবল ম্যাচ দেখার জন্য। জিমিন তো তার ক্রাশ সুগাকে দেখতে ব্যস্ত। তখনই তের চোখে পড়লো সামনের একটা ছেলের ওপর। কেমন করে যেন তাকিয়ে আছে তের দিকে। ছেলেটাকে দেখে তের এবার ভয় লাগা শুরু করে। কিছুক্ষণ ছেলেটা তের দিকে তাকিয়ে থেকে তাকে ফোন করে। তের ব্যাপারটা খানিকটা খটকা লাগে। তে এবার জিমিনের কাছে গিয়ে বলে, শোন না জিমিন, আমার অনেক ভয় লাগছে, আমি চলে যাব। উফ, আর একটু থাক না, ম্যাচটা শেষ হয়নি, তারপর তো আমরা চলেই যাবো তে। তোর চুপ করে পড়ে আমি একদিন শেষ হয়ে যাব জিমিনা। কিছুক্ষণ পর একটা কালো গাড়ি মাঠের পাশে এসে দাঁড়ালো। গাড়িটা দেখে তের চোখ যেতেই তে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। ইউ আর ফিনিশড তে, ওএমজি, আমি এখন কি করব? যেখানে বাঘের বয়স সেখানে সন্দেহ হয়। ওএমজি, জাঙ্কুক ভাই এখানে আসলে কেমনে? আমাকে মাফ করে দে বান্ধবী। মাফ মাই ফুট জিমিনা, ওর জন্য আজকে আমার জাঙ্কুক ভাইয়ের কাছে মার খেতে হবে জিমিনা। এখন আমি কি করব? জাঙ্কুক ভাই আমাকে মেরে ফেলবে। এবার গাড়ি থেকে একটা মানুষ বের হলো। তার পরনে ছিল কালো টি শার্ট আর চোখে ছিল কালো সানগ্লাস। দেখতে তাকে একদম মারাত্মক লাগছে। সেই 5 মিনিটের কাছে এসে দাঁড়িয়ে তেকে বলে, তুই এখানে কি করছিস তে? স্কুল শেষে এসব করে বেড়াস তুই? চল আজকে বাড়িতে, তারপর দেখাবো আমি কি জিনিস। তে তখন আমতা আমতা করে বলে,
ইয়ে মানে জাঙ্কুক ভাইয়া, আমি কিছু শুনতে চাই না, তুই গিয়ে গাড়িতে বস। জাঙ্কুক ভাইয়া, আমার কথাটা একবার শোনো। আমি এক কথা বারবার রিপিট করতে পছন্দ করি না তে, সেটা তুই ভালো করেই জানিস। তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বস। তে আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসে। কি রে জমিদারের মেয়ে, আসলেন তাহলে আপনি? উফ মা, আমি তোমার কোন কালের শত্রু ছিলাম বলো তো? তুই আবার আমার শত্রু হতে যাবি কেন? কি বলছিস সেগুলা? তোমার কথা বলার ধরন দেখে মনে হয় আমার কাছে আমি তোমার আগের জন্মের শত্রু ছিলাম। তুই সব সময় এমন করিস কেন ইউনজুন? আমার লক্ষ্মী মেয়েটার সাথে এভাবে কথা বলিস কেন? আয় মা, আমার কাছে আয়, তোকে একটু আদর করে দিই। এই মেয়েটাকে আহ্লাদ করে মাথায় তুইলো না ভাবি, না হলে পরে আর নামাতে পারবে না। দেখছো বড় মা, মা আমাকে একদম ভালোবাসে না। এটা বলে টেনে কান্না শুরু করে দে। এই কি আমার কি আমাকে বকে? হ্যাঁ, তার এত বড় সাহস? কাঁদিস না মা, আয় বড় আব্বুর কাছে আয়। দেখো না বড় আব্বু, সবাই খালি আমাকে বকা দেয়, এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না। কি? কেন মা, তুমি কি কিছু ভুল কাজ করেছো? আরিমের কথা শুনে তে তখন চুপ হয়ে যায়। তা দেখে তের আম্মু বলে, আর বলবেন না ভাইজান, জাঙ্কুক বাবা বলল ও নাকি আজকে গোলপাহাড়ি মাঠে গেছে ম্যাচ দেখতে তার বান্ধবীদের সাথে, তাও আবার কাউকে কিছু না বলেই। ইয়ে মানে বড় আব্বু, আমার পুরো কথাটা শোনো না। আমার তেমা কখনোই ভুল কিছু করবে না। খুলে বলো তেমা, তুমি কেন ওখানে গিয়েছিলে? বড় আব্বু, ওরা না আমাকে জোর করে নিয়ে গেছিল, আমি যেতে চাইনি। এখানে আমার দোষ কি তুমি বলো তো? আচ্ছা বাবা থাক, মন খারাপ করো না কেমন? যাও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসো। ও বড় আম্মু, থ্যাংক ইউ সো মাচ। তুমি ছাড়া কেউ আমাকে বুঝতে চায় না, তুমি আমার সোনা আম্মু। আই লাভ ইউ সো মাচ। ইউনজুন বুঝতে পারলো তে তাকে মিন করে কথাটা বলেছে। তে আর কাউকে কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল তার রুমে ফ্রেশ হতে। তারপর তে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে জাঙ্কুক বাসায় ফিরল। তাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। বাসায় ঢুকতেই তের চোখে চোখ পড়লো তার। গভীর ভাব নিয়ে ওর দিকে তাকিয়ে চলে গেল তার রুমে। এই তেমা একটু শুনতো। হে বড় মা, বলো না কি হয়েছে? যা তো মা, এই কফিতে জাঙ্কুকের রুমে একটু দিয়ে আয় না, আমার অনেক কাজ আছে, আমি এখন যেতে পারবো না। জিনের কথা শুনে তে চিৎকার করে না বলে। তের এমন চিৎকার শুনে জিন বেবাচিকা হয়ে বলে, কি হলো তে, যা দিয়ে আয় ওকে কফিটা। এই কথাটা বলে কফির মগটা তের হাতে ধরে দিয়ে চলে গেল জিন। তে কফির মগটা নিয়ে বয়ে বয়ে যেতে শুরু করলো জাঙ্কুকের রুমের দিকে। আসতে পারে জাঙ্কুক ভাইয়া? চেনা গলা শুনে জাঙ্কুক পেছনে ফিরে তাকালো আর দেখতে পেল তার স্বপ্নকুমারী দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ঠিক তখনই তে এসে দেখতে পায় জাঙ্কুক সিগারেট খাচ্ছে। সেটা দেখে তে জাঙ্কুককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, আপনি তো সিগারেট খান কেন? তের কথা শুনে জাঙ্কুক কোনো উত্তর দেয় না। তে আবার জিজ্ঞেস করে, কি হলো ভাইয়া, কথা বলছেন না কেন? তোকে এত কৈফিয়ত দিতে পারবো না আমি। কেন, আমাকে বললে কি হবে? আর এটা কৈফিয়তের কি আছে? আমি তো সিম্পল একটা বিষয় জিজ্ঞেস করলাম আপনাকে। জাঙ্কুক এবার তের দিকে রাগী দৃষ্টিতে এগিয়ে এসে তেকে বলে, তোর মুখে তো দেখছি এখন ফুল ফুটতে শুরু করেছে। অনেক বড় বড় কথা বলতে শিখে গেছিস তাই না? সকালের কথা মনে আছে তো? ও মা, বড় বড় কথা কই বললাম? আপনি জানেন না স্মোকিং কজেস ক্যান্সার? স্মোক করলে ক্যান্সার হয়। জাঙ্কুক তের সাথে আর কোনো কথা না বাড়িয়ে তেকে বলে, কি কাজে এসেছিলি তুই আমার রুমে সেটা বল। বড় মা তোমার জন্য কফি পাঠিয়েছে, সেটা দিতে আসছি। কাজ শেষ হলে এখন এখান থেকে বিদায় হও। আচ্ছা, আপনি আমার সাথে এমন করেন কেন জাঙ্কুক ভাইয়া? সবার সাথে তো এমন করে কথা বলেন না আপনি, শুধু আমার সাথে এমন করেন কেন? আমি আবার কি করলাম? এই যে সব সময় আমার সাথে রাগি রাগি ভাব নিয়ে কথা বলেন, আর সব সময় আমাকে শুধু বকাঝকা করেন, আর সব কাজিনদের সাথে তো ভালোভাবে কথা বলেন, আমার সাথে কেন এমন করেন? এত কিছু জেনে তুই কি করবি? কি করবো আর, তবে মাঝে মাঝে এমন কিছু কাজ করেন যা আমার অন্য কিছু ভাবায়। কি ভাবায় তোকে? এত কিছু জেনে আপনি কি করবেন? তের এই কথা শুনে জাঙ্কুক তার ব্রু কুঁচকে তের দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, আহা, আমার কথা তুই আবার আমাকে ফেরত দিয়ে দিলি। জাঙ্কুকের কথা শুনে তে মনে মনে বলে, আরে তাই তো, আমি এখন জাঙ্কুক ভাইয়ের মতো কথা বলছি কেন? তে চলে যেতে চাইলে জাঙ্কুক তার হাত ধরে বলে, নিজে এসেছিস আমার রুমে, কিন্তু যাবি আমার আদেশে।
জাঙ্কুকের কথা শুনতে আবার ঘুরে গিয়ে বলে, কেন ছাড়েন আমাকে, আমি নিচে যাব। ছেড়ে দিলে তুই খুশি হবি তে? জানি না, তবে মনের মাঝে এক জ্বর বইছে, সেটা চাইলে থামতে পারে। তারপর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে যেতে গিয়ে থেমে গেল। তারপর জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, আপনি স্মোকিং করাটা বন্ধ করবেন দয়া করে, এটা আপনাকে নেশা করে তুলছে। আপনি জানেন না এটা কতটা ভয়ঙ্কর? বেশি স্মোক করলে ক্যান্সার হয়। আমি সব কিছু জানি, আপনি কেন জানেন না? এই কথাটা বলে তে চলে যায়। আর জাঙ্কুক একটা মৃদু হাসি দিয়ে মনে মনে বলে, তোর নেশা যে লেগেছে আমার তে, তোর নেশা তাড়ানোর চেষ্টা করছি। তুই এই নেশার জন্য আমাকে বাধা দিচ্ছিস। এই নেশা তোর নেশার কাছে কিছুই না। যদি এই নেশা ছাড়ি তাহলে কি সামলাতে পারবি তুই সবকিছুতে? সকালে রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে জুতা পরছিল তে, তখনই জাঙ্কুক নিচে নেমে এসে সবার উদ্দেশ্যে বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, জানি না কবে আসবো, তবে এটা বলতে পারি আসতে অনেক দেরি হবে। জিন অবাক হয়ে গেল জাঙ্কুকের এমন কথা শুনে। তারপর জিন জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে বলেন, কি বলছিস তুই এসব বাবা? আমাদের এর আগে তো তুই কিছুই বলিসনি, হঠাৎ এখন বলছিস আমি বাইরে যাব। আইস মা, হুট করে এসব হয়ে গেল। তো আমাকে এখন যেতে হবে, না হলে ফ্লাইটের জন্য দেরি হয়ে যাবে। জাঙ্কুকের কথা শুনে নামজুন সাহেব সোফায় বসা থেকে উঠে দাঁড়িয়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলেন, হুট করে এমন ডিসিশন নেওয়ার ছিল তো তুমি নাও জাঙ্কুক। কিছু কি হয়েছে যে এমন কঠিন ডিসিশন নিতে হলো তোমায়? না না বাবা, এমন কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। আমি পরে তোমায় সব জানিয়ে দেব। আমি এখন আসি কেমন? জিন কাঁদো কাঁদো চোখে জাঙ্কুকের কাছে গিয়ে বলেন, ভালো মতো যাস বাবা, আর বেশি দেরি করিস না। এই মা তোকে ছেড়ে এতদিন কিভাবে থাকবে? আমার বুক যে খালি খালি লাগবে। জাঙ্কুক তার মা জিনের কপালে একটা চুমু খেলো। যেতে যেতে সে একবার তের দিকে তাকালো। শেষবারের মতো তার স্বপ্ন কুমারীকে দেখে নিল সে। আর এই দৃশ্যটা নামজুনের চোখে পড়লো। তে তো বেবলার মতো তাকিয়ে দেখছিল সবকিছু। তখন তার মায়ের কথা শুনে দেন ভাঙে। কি রে তে, তোর স্কুল নেই? যা, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? উফ, তুমি তো দেখছি একদিন সত্যি সত্যি আমাকে এই বাড়ি থেকে ছাড়িয়ে ছাড়বে মা। সন্ধ্যাতে ছাদে যায় কাপড় আনতে। চারদিকে গুটগুটে অন্ধকার। তখনই হঠাৎ কেউ তেকে পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে। তে ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে। পরে আস্তে আস্তে চোখ খুলে আবছা আলোতে দেখতে পায় জাঙ্কুক তের দিকে চলে চলে চোখে তাকিয়ে আছে। হঠাৎ জাঙ্কুক তের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলে, তোকে পাওয়ার জন্য তোর থেকে দূরে যাচ্ছি তে। ফিরে এসে তোকে সারা জীবনের জন্য নিজের করে রাখবো। ভালো থাকিস তুই কেমন? জাঙ্কুকের এমন নরম কণ্ঠতে আগে কখনোই শুনিনি। জাঙ্কুকের প্রত্যেকটা কথায় যেন অনেক যন্ত্রণা লুকিয়েছিল। জাঙ্কুকের এমন কথার কোনো মানে বুঝতে পারছে না তে। কি হলো তার হঠাৎ? তে শুধু বেবলার মতো তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে। নিজের খেয়াল রাখিস কেমন আমার স্বপ্ন কুমারী? খুব মিস করবো তোকে। একদম শয়তানি করবি না কিন্তু। আর আমি সব সময় তোর খবরাখবর নেব দূর থেকে। সেদিন জাঙ্কুক শেষবারের মতো তের মুখটিতে নিজের হাত বুলিয়ে চুমু খেয়েছিল। সেদিন জাঙ্কুককে পুরাই অন্য আরেকটা মানুষ মনে হয়েছিল তের কাছে। তারপর জাঙ্কুক চলে যায় লন্ডনে। পরের দিন টিফিন পিরিয়ডে তে চুপচাপ ক্যান্টিনে বসেছিল। তার মাথা শুধু ঘুরছে জাঙ্কুকের সেদিনের কথাগুলো। কোনো মতে বোতলে ঢাকনা খুলে ডক ডক করে পানি খেলো তে। জিমিন তেকে এমন চিন্তিত দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তে তোর? তুই এভাবে পানি খাচ্ছিস কেন? আর কিছু খাবি না? তুই খা জিমিনা, আমার ইচ্ছা নেই। আচ্ছা তে, তুই এত কি ভাবছিস বলতো? কাউকে নিয়ে কি ভাবছিস তুই? আসলে আমি জাঙ্কুক ভাইয়াকে নিয়ে ভাবছি। ও মা, কেন তে? তোর জাঙ্কুক ভাইয়ার আবার কি হলো? তারপর তে সেদিনের A to Z সবকিছু খুলে বলে জিমিনকে। জিমিন তের মুখে এসব শুনে অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। এর বেশ কয়েকদিন পর তের খুব জাঙ্কুকের কথা মনে পড়ে। তাই তে ভাবতে থাকে জাঙ্কুককে একটা ফোন দিবে। যেই বাবা সেই কাজ। তে জাঙ্কুককে কল করে। জাঙ্কুক তখন ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো তার ফোন বাজছে। ফোনের স্ক্রিনে স্বপ্নকুমারী নামটা বেশি আছে। তা দেখে জাঙ্কুক তার চোখটা বন্ধ করে নিল। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে বেশি আসলো তার স্বপ্নকুমারীর কণ্ঠস্বর। হ্যালো জাঙ্কুক ভাইয়া, আমি তে বলছি। জাঙ্কুক কোনো কথা না বলে চুপ করে রইল। তে আবার জাঙ্কুককে বলে, দেখ কি হলো? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না জাঙ্কুক ভাইয়া? হ্যালো, কেন ফোন করেছিস তে সেটা বল। না মানে এমনি ফোন করছিলাম জাঙ্কুক ভাইয়া। আহা, এমনি কোনোদিনও ফোন করবি না তুই। কিসের জন্য ফোন করছিস সেটা বল। না মানে আসলে আপনি আসবেন কবে? জানি না, সময় হলে ঠিক এসে পড়বো। জাঙ্কুক তের সামনে নিজেকে অনেক শক্ত রেখেছে। সে তেকে বুঝতে দেয়নি যে সেও তেকে অনেক মিস করে।
আচ্ছা পরে কথা হবে, এখন রাখছি, বাই। তে ফোনটা কাটার পর জাঙ্কুক তার ফোনেতে একটা ছবি দেখে বলে, ফিরে আসবো আমি আমার স্বপ্ন কুমারী, তোর 18 বছরটা হয়নি তারপর, আর অপেক্ষা করাবো না তোকে। বলে জাঙ্কুক বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরায় তের কথা বলার জন্য। আজ প্রায় 4টা বছর কেটে গেছে। এই 4 বছরে জাঙ্কুকের সাথে আর কথা হয়নি তের। জাঙ্কুকের ওপর তের অনেক অভিমান জমে আছে। সে কিভাবে পারে তের সাথে 4টা বছর কথা না বলে থাকতে পারে? সেদিন জাঙ্কুকের কথার মানেগুলা বুঝতে না পারলেও এই 4 বছরে তে ঠিকই বুঝতে পারছে জাঙ্কুকের আগের ফিলিংস গুলা। হ্যাঁ, তে এই 4 বছরে বুঝতে পারছে জাঙ্কুকের প্রত্যেকটা রাগের আড়ালে ছিল তার জন্য ভালোবাসা। তে আনমনেই ভাবতে থাকে জাঙ্কুকের কথা, আর মনে মনে বলে, এখন শুধু আমি আপনার ফিরে আসার অপেক্ষায় রইলাম জাঙ্কুক ভাইয়া। আপনি একবার ফিরে আসেন, তারপর আমি আমার মনের সব কথা আপনাকে বলে দিব, আর দূরে যেতে দিব না আমি আপনাকে। তে সকালে ঘুম থেকে উঠে শুনতে পায় আজ নাকি জাঙ্কুক 4টা বছর পরে বাড়িতে ফিরবে। এই কথা শুনে তের বুক ধড়ফড়িয়ে উঠল। কি সত্যি বলছো বড় মা? উনি আসবেন আজকে? হ্যাঁ রে বাবা, আজকে আসবে আমার ছেলেটা। তুই আয় তে, আগে কিছু খেয়ে নে। তে আর জিনের কথা বলার মাঝেই হঠাৎ গাড়ির হরন বাজে। গাড়ির হরন শুনেই তের বুক প্রচন্ড পরিমাণে কাঁপছে। উপরের বারান্দায় চলে গেল তে তার জাঙ্কুক ভাইয়াকে দেখার জন্য। তে চলে চলে চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আর 4টা বছর পর জাঙ্কুককে দেখবে। তের কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। তখনই গাড়ি থেকে ফুল ব্ল্যাক আউটফিট পরা একজন সুদর্শন যুবক বের হয়। তে লজ্জায় এক কোণায় দাঁড়িয়ে থাকে, মনে মনে বলে, জাঙ্কুক ভাইয়া আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। আইস, এত হ্যান্ডসাম লাগছে কেন? আমি তো পাগলই হয়ে যাব। জাঙ্কুককে দেখে আরেক দফা ক্রাশ খেলো তে। জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে তাকে দেখার জন্য, কিন্তু জাঙ্কুক তের দিকে একটা বারের জন্য তাকালো না। বাসার সবার সাথে কথা বলে তার রুমে চলে গেল ফ্রেশ হতে, কিন্তু জাঙ্কুক তের সাথে কোনো কথা বলে না। কি হলো এটা? উনি আমার দিকে একটা বারের জন্য তাকালেন না। আজও আমি ওনাকে দেখার জন্য 4টা বছর অপেক্ষা করলাম, অথচ সে আমাকে না দেখার ভান করে তার রুমে চলে গেল। এটা কেমন মানুষ? তের এখন অনেক কান্না পাচ্ছে জাঙ্কুকের এমন ব্যবহার দেখে। রাতে জাঙ্কুক তার বাবার রুমে যায় ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য। বাবা, আসতে পারি? আরেন ছেলের উদ্দেশ্য বুঝতে পেরে বলেন, তুমি ঘুমাওনি এখনো জাঙ্কুক? যাও, কাল সকালে সব কথা বলবো। তুমি অনেক পথ জার্নি করে এসেছো, অনেক ক্লান্ত, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। না বাবা, কাল সকালে না, এখনই কথা বলবো। তো আসল কোথায় আসি বাবা? বাবা, তের তো এখন 18 বছর বয়স হয়ে গেছে, তাই না? এখন তো তুমি তেকে আমার সাথে বিয়ে দিতে রাজি হবে নিশ্চয়ই। নামজুন ছেলের কথা শুনে একটা মুচকি হাসি দেন। এতে জাঙ্কুক বুঝতে পারে তার বাবা এখন রাজি এই বিয়েতে। আসলে জাঙ্কুকের এমন পাগলামো দেখে নামজুন বুঝতে পারেন যে জাঙ্কুক তেকে পছন্দ করে। তখন তে অনেকটা ছোট ছিল, তাই সে এই সম্পর্কটা মেনে নিতে পারেনি। তাই জাঙ্কুক রাগ করে চলে যায় লন্ডনে। তারপর পরিবারের সবার মতে জাঙ্কুক আর তের বিয়েটা হয়ে যায়। তে বসে আছে তার বাসর ঘরে। তে অনেক অভিমান করে আছে জাঙ্কুকের ওপর। কেন তাকে জাঙ্কুক 4টা বছর এত কষ্ট দিল, আর কেন এত অপেক্ষা করালো তাকে। রাত 2টার দিকে জাঙ্কুক রুমে প্রবেশ করে দেখতে পায় তার স্বপ্নকুমারী তার জন্য সেজে গুজে বসে আছে। তে এসে জাঙ্কুককে সালাম করে নেয়, তারপর অভিমানী সুরে জাঙ্কুককে বলে, এই এতক্ষণ কই ছিলেন আপনি? এত ভারী কাপড় পরে কি বসে যায়? এর কথা শুনে জাঙ্কুক একটা মৃদু হাসি দেয়, তারপর থেকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু দিয়ে বলে, আহা, আমার পিচ্চি বউটা কি আমার উপর রেগে আছে? তে জাঙ্কুকের কথা শুনে নেকামো কান্না করে জাঙ্কুককে বলে, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আপনি অনেক পচা। 4টা বছর আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। তোকে পাওয়ার জন্য তোর থেকে দূরে গিয়েছিলাম তে। এখন তো আমি তোরই, তাই না? তুই আমার সাথে কথা বলবি না তো? আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি। এই না, কোথায় যাচ্ছেন আপনি? আমাকে আবার এখানে রেখে চলে যাবেন আপনি? না, আর যাব না আমার স্বপ্নকুমারী। এবার থেকে তোকে একবারের জন্য আমার নিজের করে রাখবো। এই কথাটা বলে জাঙ্কুক তেকে কিস করতে শুরু করে। তেও জাঙ্কুককে কিস দেয়। তারপর জাঙ্কুক তেকে খুলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর জাঙ্কুক তের গলায় মুখ গুজে দেয়। জাঙ্কুকের এমন স্পর্শ পেয়ে তের শ্বাস ভারী হয়ে আসছে। এই জাঙ্কুকের চুল শক্ত করে খামচে ধরে রেখেছে। আর জাঙ্কুক আস্তে আস্তে তের পেটের দিকে গিয়ে নাড়ুতে অসংখ্য চুমুতে গড়িয়ে দেয়। তে আর জাঙ্কুক একে অপরকে নিজের করে নেয়। তে আর জাঙ্কুক হাসি খুশি ভাবে জীবনযাপন করতে থাকে তাদের পরিবারের সাথে।